একই সাথে আমরা বলতে চাই আমরা বিএনপি শত্রু না। আমরা বলতে চাই বিএনপি ঐতিহাসিকভাবে তাদের শত্রু এবং মিত্রকে চিনতে তারা ভুল করেছে। তারা তাদের শত্রুদের দ্বারা পরিচালিত হয়েছে, পরবর্তীতে পুরো দেশকে, পুরো জাতিকে সেটার জন্য কঠিন মূল্য দিতে হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, যে সংস্কারের, যে রাষ্ট্র প্রকল্পের, যে নতুন বাংলাদেশের, সে বাংলাদেশ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আজকের যে বিএনপি তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আজকের যে বিএনপি তারা আবার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। তো আমরা বিএনপিকে অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। আমরা চাই এই জুলাই বিপ্লবকে আপনারা ধারণ করবেন এবং এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই শত্রুর প্রেসক্রিপশনে যদি আপনি পরিচালিত না হতেন, তাহলে তো এই রাষ্ট্র সংস্কারের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো তো বাতিল করার কথা না। গুম প্রতিরোধ ও প্রতিকার যে অধ্যাদেশ, সেটা বাতিলের যুক্তিকতা আমাদেরকে একটু বলেন। এখন পর্যন্ত বিএনপির ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, এখন পর্যন্ত সুমন ভাই গুম অবস্থায় আছে, অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা গুম অবস্থায় আছে। তাহলে যে রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, বর্তমান সংসদে যারা আছে, সবাই গুমের ভিকটিম, তারা কিভাবে আবার নতুনভাবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করার সেই দুঃসাহস দেখাতে পারে? আমরা একই সাথে দেখতে পাচ্ছি মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে তারা সুপারিশ করেছে। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য যে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আলাদা সচিবালয় গঠনের যে অধ্যাদেশ, সেটা বাতিলের জন্য তারা সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাতিলে তারা সুপারিশ করেছে। যে আন্দোলনটা, জুলাই বিপ্লবটা শুরু হয়েছে কোটা ব্যবস্থার উপর ভিত্তি করে, এই পিএসসিকে, পাবলিক যে পিএসসি আছে আমাদের সার্ভিস কমিশন, সেই কমিশনটাকে আরও শক্তিশালী করার জন্য সেই কমিশনকে আবার তারা দলীয়করণ করতে চায়। রাষ্ট্রের যত স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে, দুদক থেকে শুরু করে, সেগুলোকে আবার তারা দলীয়করণ করতে চায়। তো সেই যদি আমরা হাসিনার স্ট্রাকচারে যদি ফিরে যাই, তাহলে তো আমাদের এই এত মানুষের রক্ত, আমাদের এত ভাই বোনের রক্ত পুরোটাই বৃথা যাবে। সুতরাং আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই বাংলাদেশ আমরা সেটা হতে দিব না। বাংলাদেশ গত 55 বছর জুড়ে আমরা একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে 72 সংবিধান, সেই সংবিধান এই বাংলাদেশে আমাদের অধিকার হরণ করেছে। এবং আজকে আমাদের অবাক লাগে, আজকে বিএনপির যারা মন্ত্রীরা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে, সালাউদ্দিন থেকে শুরু করে, এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাই, আমরা তাদের দ্বিচারিতার রাজনীতি দেখতে পাই। আমি অনুরোধ করবো আপনারা একটু আগের যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো একটু শুনবেন। আপনাদের নেত্রী এবং আমরা যার জন্য সবসময় শ্রদ্ধার সাথে আমরা যাকে স্মরণ করি, বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন বাংলাদেশে যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, তখন এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং আমরা আশা করেছিলাম সেই ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে রাষ্ট্র প্রকল্প বিনির্মাণ করব। এবং সে সংস্কারের জন্য আপনারাও কথা বলেছেন, আপনাদের রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। সে 31 দফায় আপনারা প্রথম দফায় বলেছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। কিন্তু আজকে নির্বাচিত 2/3 মেজরিটি পাওয়ার পরে আজকে আপনাদের কথার সুর, আপনাদের গলার সুর পরিবর্তন হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ করছেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই শহীদদের সাথে আপনারা প্রতারণা করবেন না। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে, সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। আপনারা হাসিনা থেকে শিক্ষা নেন। এবং আপনাদেরকে আমরা এইটাও বলছি, আপনারা যদি হাসিনা হতে চান, আপনারা হাসিনা হতে পারবেন না। সে হাসিনা হওয়ার যোগ্যতা আপনাদের নাই। এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লব কারা করেছে? ইতিমধ্যে আমাদের আলোচকরা চমৎকারভাবে আলোচনা করেছেন। বাংলাদেশের জেনজিরা করেছে, তরুণরা করেছে, 16 বছর আন্দোলন করেছেন, ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বারবার প্রেসক্রিপশনের রাজনীতি করেছেন, নেগোসিয়েশনের রাজনীতি করেছেন। কোনো একজন আন্দোলন শুরু হওয়ার আগেই আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, সে নেতৃবৃন্দ তারা আপোষকামিতা করেছে। কিন্তু সর্বশেষ আমাদের ছাত্ররা রাজপথে নেমে আবু সাইদ তার 2 হাতকে প্রসারিত করে, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ শান্তরা তাদের জীবনকে উৎসর্গ করে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। এবং তারা যখন রাজপথে নেমেছিল, তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড, সেই কার্ডগুলো নিয়ে তারা রাজপথে নামেন। তারা বলেছিল আমরা রাষ্ট্র সংস্কার চাই, তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে।
সাময়িকভাবে অসুবিধার জন্য দুঃখিত। আজকে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করার জন্য যে জুলাই সনদ হয়েছে এবং জুলাই সনদে আপনারা ঐক্যমত হয়েছেন এবং আপনাদের প্রস্তাবের ভিত্তিতে গণভোট এবং গণভোট আগে হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিলেন। তখন আপনারা বলেছেন না, একই দিনে হতে হবে এবং একই সময়ে একই নির্বাচন হলো, একই অধ্যাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন। সেই নির্বাচনে 70% দেশের নাগরিকরা তারা গণভোটে হায়ের পক্ষে তারা মতামত দিয়েছে, সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছে এবং সে অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়া, ওখানে শপথ নেওয়ার কথা ছিল এবং 180 কার্যদিবসের মধ্যে এই সংস্কারগুলো এবং অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের তাত্ত্বিকতা শুনতে পাচ্ছি, তারা আমাদেরকে হবস লক রসুর গল্প শোনায়। এই ধরনের দ্বিচারিতার রাজনীতি এখন চলবে না। আমি স্পষ্টভাবে বলি যে জুলাই বিপ্লব জেনজিরা করেছে, তারা আগামী বাংলাদেশে আরও 50 বছর তারা বাংলাদেশে থাকবে। আপনারা কিন্তু চলে যাবেন, যে বুইরা জেনারেশন আছেন, যে মুরব্বী জেনারেশন আছেন, আপনারা কিন্তু চলে যাবেন। এখন আপনারা কি চান আপনারা ঘৃণার পাত্র হিসাবে থাকবেন, নাকি আপনারা চান আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে? আমরা শহীদ জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, আমরা মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমরা চাই তাদের থেকে আপনারা শিক্ষা নেন এবং আপনারা যে কথাগুলো বলেন তো নিজের পায়ে কোড়াল মারা। আপনাদের জন্ম হয়েছে গণভোটের উপর ভিত্তি করে। আজকে আপনারা এটাকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলছেন। আপনাদের কথাগুলো আপনারা একটু শুনবেন। আপনাদের কথাগুলো শুনে সুস্থ মানুষ না, পাগলও হাসে। সুতরাং এখনো সময় আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন তা থেকে আপনারা জনতার যে দাবি, শহীদদের যে দাবি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার ভাবনা শুরু করেছি। গতকাল প্রথম পর্ব ছিল, আজকে দ্বিতীয় পর্ব। তো আমরা চেয়েছিলাম এই সংস্কার ভাবনাগুলোকে ইনক্লুসিভ করার জন্য, বিশেষ করে আজকের যে আয়োজন, সে আয়োজনটাকে একটু পার্টিসিপেটরি করার জন্য, একটা ডিবেট করার জন্য, সংস্কারের যারা পক্ষে আছে তাদেরকে নিয়ে আসা, একই সাথে যারা এখন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিভিন্ন ধরনের সাংবিধানিক এবং বিভিন্ন ধরনের কাস্টমস নিয়মের কথা বলছে, তাদেরকে নিয়ে আসতে। যদি আরও বিশেষ করে বলি, বিএনপিপন্থী যারা আছে, এমপি, মন্ত্রী, একই সাথে হলো যারা বুদ্ধিজীবী, আমি প্রায় 13 থেকে 14 জনের সাথে যোগাযোগ করেছি বিএনপির। আমি কাউকে তাদের আজকে আয়োজনে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার জন্য তাদের সময় দেওয়ার সে আগ্রহ আমি দেখতে পাইনি। আজকের আয়োজনটা খুবই পার্টিসিপেটরি হতো। আমি চেয়েছিলাম যদি আমরা ডিবেট করতে পারতাম পক্ষে বিপক্ষে, এবং শিক্ষার্থীরা থাকবে, শিক্ষার্থীরা কোয়েশ্চেন করবে যে জুলাই বিপ্লব বাংলাদেশের জেনজিরা করেছে, সে জেনজিরা তারা আজকের যারা সরকারে আছে তাদেরকে কোয়েশ্চেন করবে, এবং যারা জনতা আছে, যারা এখানে আমাদের যারা অন্যান্য অতিথি আছে তাদেরকে কোয়েশ্চেন করবে। ডিবেট হবে, এই ডিবেটের মাধ্যমে আমরা আমাদের সলিউশনটা খুঁজে বের করব। তো অনেকেই কোয়েশ্চেন করেছেন, একপাক্ষিক গেস্ট হয়ে গেছে। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু সরকারি দলের যারা আছে তারা যদি আরেকটু পার্টিসিপেটরি হতো তাহলে ভালো হতো। আর ডাকশো এটা সবার প্ল্যাটফর্ম, এটা কোনো একক দলের একক বর্গের কোনো প্ল্যাটফর্ম না, এটা সবার প্ল্যাটফর্ম। সে কারণে আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা আশা করছি সামনে যে আয়োজনগুলো হবে, আমাদের এটা সিরিজ চলতে থাকবে। সামনে যে সেশনটা হবে সেটা হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে। আমরা আশা করব সেখানে ছাত্র সংগঠন যারা আছে তারা যুক্ত হবে এবং সেগুলোকে আমরা পার্টিসিপেট করে তুলব। True spirit of Ramadan is togetherness. True spirit of Ramadan is brotherhood. আমরা যখন বলছি ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, মুসলিম ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমরা যখন বলছি টুগেদারনেস, মিনিং ইজ যারা মুসলিম, যারা মুসলিম নন, মুসলিম এবং অমুসলিম, যারা বিলিভার এবং যারা নন বিলিভার, সবার মধ্যে সবাইকে নিয়ে একত্রিত হয়ে চলা, ভ্রাতৃত্ববোধ এবং টুগেদারনেস, একত্রিত হয়ে চলার যে শিক্ষা রমাদান ফাস্টিং আমাদেরকে সে শিক্ষাটা দেয়। আমি লক্ষ্য করছি আজকের ইভেন্ট, ইফতার পূর্ব মুহূর্তে সবার যে সম্মিলন, বিভিন্ন ছাত্র সংগঠনের, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছে। এটি একটা অসাধারণ ইভেন্ট। এই অর্থে যে মতের ভিন্নতা আছে,
পথের ভিন্নতা আছে, তারপরও সবাই একসাথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি এসে ছাত্রনেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। আমি সবসময় চেষ্টা করি ছাত্রদের বক্তব্য যত বেশি শোনা যায়। আমি চেষ্টা করেছি একটু আগে আসতে, যদি আর একটু বেশি সময় থাকতে পারতাম খুব ভালো লাগতো, সবার বক্তব্য যদি শুনতে পারতাম। তবে মূল সুর সবার মধ্যে একটাই পেয়েছি, সেটা হচ্ছে পথ এবং মতের ভিন্নতা থাকলেও আমরা সবাই একসাথে চলতে চাই। আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন, সেটা হচ্ছে একটা সেফ ক্যাম্পাস, একটা ফেয়ার ক্যাম্পাস এবং একটা ইনক্লুসিভ ক্যাম্পাস। একটা ক্যাম্পাস, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে অফকোর্স বেসড অন মেরিট। সো গভর্নেন্সটা এখানে হবে মূলত ডেমোক্রেটিক গভর্নেন্স, অ্যাট দ্য সেম টাইম মেরিট বেসড গভর্নেন্স। এই দুইটার সমন্বয় করে চমৎকারভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সবারই মত এবং সুর অভিন্ন। সঙ্গে পথের ভিন্নতা থাকলেও আমাদের মধ্যকার এই যে ঐকমত্য, এটাই হচ্ছে সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যটাকে অক্ষুণ্ণ রাখতে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এখানে শিক্ষকরা আছেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যকার সম্পর্ক যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সম্মানজনক, মর্যাদাকর অবস্থায় রাখতে হবে। হোয়াট মে কাম, এই জায়গাটায় যদি আমরা কোনো প্রকার ব্রিজ করি, তাহলে আমাদের পারস্পরিক সম্পর্কের এবং সম্মিলিত উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা কখনোই চরিতার্থ হবে না, বাস্তবায়িত হবে না। আরেকটা বিষয়, আমাদের সবার, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, সবার সম্মানিত উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা এবং একই সাথে কম্পিটেন্ট গ্র্যাজুয়েট তৈরি করা, যারা এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সাইকোলজিক্যালি কম্পিটেন্ট হয়ে এখান থেকে বের হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আপনাদের সবার প্রতি আবারও রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপ উপাচার্য প্রফেসর ডক্টর মামুন হাফিজ খান স্যারকে।